হ্যালো ফ্রেন্ডস, আজকে কথা বলতে চলেছি একটা সিরিয়াস টপিক নিয়ে, দ্যাট ইজ ইনক্রিজিং রেট অফ রেপস ইন ইন্ডিয়া। তো এই রেপ কালচারটা কি, এই রেপ মেন্টালিটিটা কি, এই জিনিসটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। এই এই টোটাল ব্যাপারটা একটা কম্বিনেশন অফ সাইকোলজিক্যাল, সোশ্যাল অ্যাজ ওয়েল এস এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এগুলোতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এর সঙ্গে আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিরমভাবে রিলেটেড এটা একটু বুঝে নিই, ঠিক আছে? তো এটা শুরু হচ্ছে একদম প্রথম থেকে, একদম সেই ছোট্টবেলা থেকে, যেখানেতে আমরা যখন ছোট থাকি তখন আমাদের মন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায় সমস্ত জিনিসের, সব কিছু চাই, মানে চাই, এক্ষুনি চাই। অ্যান্ড কোনো কিছুই আমরা না সহ্য করতে পারি না। এই খেলনাটা চাই, এই লজেন্সটা চাই, এই চকলেটটা চাই, মোবাইল ফোন চাই, এইটা চাই, ওটা চাই, সেটা চাই। সো এই যে একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, এবং সেটা যদি না হয় তো আমরা চেঁচামেচি করি, কাঁদি, চিল্লাই, মাটিতে শুয়ে পড়ি, আলটিমেটলি ভাঙচুর করি এবং বাবা মাকে বাধ্য করি আমাদের জিনিসগুলো আমাদেরকে দিতে। তো এই যে রিজেকশনকে হ্যান্ডেল করতে না পারা, বা এই যে কোনো একটা জিনিস যেটা আমি চাইছি সেই জিনিসটা আমাকে দিতেই হবে, আই অ্যাম এন্টাইটেলড টু গেট হোয়াট এভার আই ওয়ান্ট, এই যে এন্টাইটেলমেন্ট এবং এই যে আনএবল টু হ্যান্ডেল রিজেকশন, এইখান থেকে অনেকগুলো ক্রাইম কিন্তু আমাদের সোসাইটিতে হচ্ছে। কিছুদিন আগে ঘটে যাওয়া একটা কলকাতারই আশেপাশের কোনো একটা কলেজে একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে, মেয়েটা রিজেক্ট করে, রিজেক্ট করতে মেয়েটাকে কুপিয়ে মারা হয় কলেজ ক্যাম্পাসেতে। তো এই যে আনএবল টু হ্যান্ডেল রিজেকশন, যে ইউ আর নট এন্টাইটেলড ফর এভরিথিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ আর নট এন্টাইটেলড টু গেট ইট, যে একটা অপরপক্ষে সম্মতি বা অসম্মতি আছে। এই যে কনসেন্ট, যে আজকে আমার এই চকলেটটা চাই, বাবা বা মা হ্যাঁ বলছে বা না বলছে, তাদের একটা কনসেন্ট। দেখা যাচ্ছে ছেলে চুরি করে জিনিসটা নিয়ে আসছে, এইখান থেকে ক্রাইম মেন্টালিটি শুরু হয়। এই জায়গাটা এই ছোটবেলাতেই ম্যানেজ করতে হবে। আনএবল টু হ্যান্ডেল রিজেকশন, রিজেকশনটাকে হ্যান্ডেল করানো শেখাতে হবে। সব জিনিস চাইলেই পাবে না, সেটা দেওয়ার মতন ক্ষমতা যদি বাবা মার থাকেও সেই কষ্টটা সহ্য করতে হবে না পাওয়ার, তবেই সেই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন থেকে আমরা এগিয়ে যেতে পারবো। আদারওয়াইজ সমস্ত জিনিস মনে করবো যেটা আমি চাই আমি সেটা পাই, তুমি হ্যাঁ বলো তুমি না বলো, ডাজেন্ট ম্যাটার, আমার লাগবে মানে আমার লাগবে, এক্ষুনি লাগবে মানে এক্ষুনি লাগবে। আমি জোর করে নেবো, আমি ইচ্ছা করে নেবো, আমি রাগ দেখিয়ে নেবো, আমি ভায়োলেন্স করে নেবো, আমার চাই। এইটা হয়ে যায় প্রবলেম। ফিউচারে তার পার্সোনালিটিটা ডেভেলপ করতে গিয়ে এটা হয়ে যায় তার প্রবলেম। দেখা গেছে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রেপস, এটা কিন্তু মেনলি তাদের দিয়ে হয় যারা নিজেদেরকে খুব লো ফিল করে, ইনঅ্যাডিকুয়েসি ফিল করে, লো সেলফ এস্টিম থাকে, তাদের নিজেদের সম্বন্ধে সেলফ ওয়ার্থ বা ভ্যালিউ থাকে না, তারা প্রচণ্ড লো কনফিডেন্স বলা লোক হয়। এতটাই লো কনফিডেন্স যে তারা একটা রিজেকশন সহ্য করতে পারে না, বা তারা ভয় পায় রিজেকশনে, তারা ভয় পায় কনসেন্ট চাইতে, এবং সেখান থেকেই কিছু উদ্ভট পারভার্সনস আসে মানুষের। ঠিক আছে, রেপ ইজ আ পারভার্সন, এটা কিন্তু নর্মাল মানুষের কাজ নয়, ইটস আ পারভার্সন। এই যে ফিলিং অফ ইনঅ্যাডিকুয়েসি, লো সেলফ এস্টিম, লো কনফিডেন্স, এইটা কি করে যে একটা লোককে এগাতে দেয় না, সামনে যেতে দেয় না। সো কি হয় যে অনেক সময় দেখা যায় যে মহিলারা অল্প জামা কাপড় পরে বেড়াচ্ছে বা রিভিলিং জামা কাপড় পরছে। আর রিভিলিং জামা কাপড় পরলে তাদের কোনো ভয় নেই,
কারণ এই ধরনের পারভার্টরা তাদেরকে অ্যাপ্রোচ করতে পারে না, বিকজ তাদের কাছে অ্যাপ্রোচ করতে গেলে অনেকখানি বেশি কনফিডেন্স লেভেল দরকার, যেটা ওদের হয় না। এইটা হয় না বলে কি হয়, ওরা সেই মহিলাদেরকে টার্গেট করে না যারা কিন্তু রিভিলিং পড়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওরা এমন কাউকে টার্গেট করে যারা একটু ব্যাকওয়ার্ড বা নট সো কল্ড মডার্ন, যাদেরকে অ্যাটাক করা যেতে পারে না। সফট টার্গেট বলতে যেটা বুঝি আমরা, তো এরা কিন্তু জেনারেলি সফট টার্গেট খোঁজে। ওর জন্যই যদি দেখা গেছে রেপ হয়েছে 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 6 বছরের বাচ্চা, ছেলে মেয়ে নির্বিকারে। রেপ কখনো একটা জেন্ডার স্পেসিফিক হয় না। 90 বছরের প্লাস ওল্ড লেডি। তো এই ধরনের তালিকায় কুকুর, ভেড়া, শিম্পাঞ্জি সব আছে। তো জন্তু, জানোয়ার, মানুষ, ছেলে মেয়ে নির্বিচারে এই পারভার্সন কাজ করে। এটা কারা করে? যাদের ভেতরে কনফিডেন্স কম। বোঝার জন্য এরমভাবে বুঝতে হবে মানুষ কেউ বা কারা হয়, যারা শিকার করতে অক্ষম। বুড়ো বাঘ, বুড়ি বাঘিনী, ইনজিওর্ড বাঘ, যারা হরিণের পেছনে দৌড়াতে শিকার করতে সক্ষম নয়, তারা মানুষ মারে। মানুষ কেন? মানুষ সফট টার্গেট। তাদের না আছে নখ, না আছে দাঁত। সো মানুষ হচ্ছে সফট টার্গেট। সো অ্যাটাক কোথায় হয়? সফট টার্গেটে হয় অলওয়েজ। যারা প্রোটেক্ট করতে পারবে না নিজেকে, যারা প্রোটেস্ট করতে পারবে না, যারা কোনো রকম ক্ষতি করতে পারবে না। তো যেনারা মডার্ন বা রিভিলিং জামা কাপড় পরতে অভ্যস্ত, তাদের অতটা ভয় নেই যতটা কিনা ভয় যারা একটু কনজারভেটিভ। কারণ সেখানেতেই অ্যাটাক হয় যেখানে উইক টার্গেট হয়, সফট টার্গেট হয়। ওকে, আন্ডারস্ট্যান্ডিং? ব্যাপারটা বোঝা যাচ্ছে? বিকজ এই যে এই পারভার্সনটা হচ্ছে লো কনফিডেন্স থেকে, লো সেলফ এস্টিম থেকে, লো এবিলিটি টু গেট থেকে, এবং আনএবল টু হ্যান্ডেল রিজেকশন থেকে। তারা জানে তারা ভালো নয়, তাই তারা সামনে আসতে পারে না, তাই তারা পুরুষের মতন অ্যাকশন করতে পারে না। বোঝা যাচ্ছে? এরপরে আসছে আর একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে টক্সিক মাস্কুলিনিটি। সো এই যে টক্সিক মাস্কুলিনিটি, এই ব্যাপারটা কি? টক্সিক মাস্কুলিনিটি, যে আমি আগেও বললাম যে রেপ কিন্তু অ্যাকচুয়ালি লাস্ট থেকে আসছে না, কামুকতা থেকে আসছে না। রেপ কিন্তু আসছে পাওয়ার, ডমিনেন্স, ভায়োলেন্স থেকে। সো এই যে পাওয়ার আর ভায়োলেন্স আর ডমিনেন্সের একটা যে ব্যাপার, এইটা আসছে টক্সিক মাস্কুলিনিটি থেকে। মানে যেখানেতে সে ফিল করছে যে অ্যাগ্রেসিভলি নিজেকে অন্যর উপর ডমিনেট করতে, ঠিক আছে, সেখানেই ডমিনেট করা সম্ভব না যেখানেতে পাওয়ার কম, সফট টার্গেট। ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার ছেলে মেয়ে নির্বিচারে। ইনফ্যাক্ট জন্তু, জানোয়ার, কিছুদিন আগে 2 মাসের একটা কুকুরের বাচ্চাকে রেপ করে নালিতে ফেলে দেওয়া হয়েছিল। সো ইম্যাটেরিয়াল, ছেলে মেয়ে, জন্তু, জানোয়ার, নাথিং। ঠিক আছে, সো এখানেতে টক্সিক মাস্কুলিনিটি মানে এই যে নিড টু অ্যাগ্রেসিভলি ডমিনেট অ্যান্ড কম্পিট উইথ আদার্স। কিছু কিছু আমাদের সোসাইটিতে আমাদেরকে বলা হয়, ছেলেদেরকে বলা হয়, একটা মেয়ের কাছে হেরে গেলি, মেয়েদের মতো কাঁদছিস। ফলে একটা ছেলের মধ্যে এই ধারণা আসছে যে কাঁদাটা ঠিক নয়, কাঁদানোটা ঠিক। ব্রেন ইজ আ মিনিং মেকিং মেশিন। ব্রেন কিছু না কিছু মানে বার করে। তো যখনই বলা হয় যে মা মেয়েদের মতো কাঁদছে, তখনই তার মাথার মধ্যে এইটা আসে যে আচ্ছা, ছেলেরা তাহলে কাঁদে না, ছেলেরা কাঁদে না তাহলে কাঁদায়, কারণ মেয়েরা কাঁদছে, তো তাহলে ছেলেরা কাঁদায়, তাহলে আমাকে কাঁদাতে হবে, তবে গিয়ে আমি ছেলে হব। এই যে একটা রং মাইন্ডসেট, এই রং মাইন্ডসেটটা খুব ডেঞ্জারাস। মেয়েদের কাছে হেরে গেলি, ও আচ্ছা মেয়েদেরকে হারাতে হয়, তো হারাবো কি করে? গায়ের শক্তিতে, গায়ের জোরেতে। তো যেখানে সফট টার্গেট পাবো, যেখানে সফট
পাবো সেখানেতেই হারাবো, আদারওয়াইজ তো আমিও হেরে যেতে পারি, অ্যান্ড হারলে তো ছিচি হয়ে যাবে। মোর ওভার অনেক বাড়িতে, অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় দেখা গেছে যে ছেলে অ্যান্ড মেয়ে দুটোই রয়েছে, ভাই বোন। তো ভাই যা করছে সব ঠিক, অ্যান্ড যত দোষ বোন বা দিদি। তাদেরকে ম্যানেজ করতে হবে, তাদেরকে মানিয়ে চলতে হবে, তাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ ভাই তো বংশের এক ছেলে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ওই এন্টাইটেলমেন্টটা এসে যাচ্ছে যে আই এম এন্টাইটেল টু ডু দিস। ফলে সেই বাচ্চাটা সামনের লোকটার কথা চিন্তা করছে না, শুধু নিজের, শুধু নিজের, শুধু নিজের কথা চিন্তা করছে, শুধু নিজের আনন্দ, শুধু নিজের সুখ, সেটা নিয়ে চিন্তা করছে। ফলে কনসেন্ট তো দূরের কথা, কনসেন্ট আবার কি জিনিস বোঝাতে পারছি কিরমভাবে আসে জিনিসটা। দিদি বা বোন কাঁদছে তো কাঁদবে, ওকে। সো ফলে যে সে যেটা করছে সেটা ঠিক বলে ধরে নেওয়া এবং তাকে শাসন না করা, সেখান থেকে ঝামেলাটা শুরু হয়। সেখান থেকে সূত্রপাত হয় যে অন্যর দুঃখ, অন্যর কষ্ট, অন্যর পয়েন্ট অফ ভিউ, অন্যর কনসেন্ট না চিন্তা করা। এমনিতেই নার্সিসিজম আমাদের দেশেতে মারাত্মক রকমের বাড়ছে, এটা আর একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর এই জিনিসটাকে বাড়িয়ে তোলার জন্য। আচ্ছা, এরপরে আর একটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুব ভাইটাল ব্যাপার নিয়ে কথা বলতে চাই, এটা হচ্ছে গিয়ে ল্যাক অফ সেক্স এডুকেশন। নাও সেক্স এডুকেশনটা খুব 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 ভাইটাল আমাদের জন্য, কারণ আমরা যারা সেক্স এডুকেশন পাই না, তারা বাবা মার কাছ থেকে এটা জানতে পারি না। আর বাবা মা এই ব্যাপারটার সম্বন্ধে একটা পর্দা মেনটেন করেন, ঠিক আছে। তো ছেলে বা মেয়ে কিছু একটা জিজ্ঞেস করলে সেখানে তো একটা পর্দা মেনটেন করা হয়, স্কুলেতে এটা শেখানো হয় না। ফলে গুড টাচ কি, ব্যাড টাচ কি জানি না, ঠিক আছে। ফলে কোনটা যে কনসেন্ট, কাকে যে কনসেন্ট বলে জানি না, শিভালরি কাকে বলে এখন শিভালরি কেউ ফলো করে না। তো এই যে শিভালরি জিনিসটা যে আমাদের ফলো করতে হবে, সেই রামায়ণের জায়গা থেকে, মহাভারতের জায়গা থেকে এই শিভালরি ব্যাপারটা কত ডেপথে আমাদেরকে বোঝানো হয়েছে, শেখানো হয়েছে। হাজার হাজার বছরের পুরনো সভ্যতা, সেটাকে শেখানো হয় না। এই যে সেক্স এডুকেশনটা এতটাই ইম্পর্টেন্ট, সেটাকে শেখানো হয় না। আমাদের দেশেতে সেক্স এডুকেশনটা ওয়ান অফ দ্য পিলার্স। খাজুরাহোর মন্দির দেখুন, কোণার্ক মন্দিরটা দেখুন, যে কোনো পুরনো প্রাচীন মন্দিরেতে যান, সেখানে দেব দেবীদের সেক্সুয়াল পোজেস থাকছে। কেন? বিকজ ইট ইজ সো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড কনসেন্ট। এবং রাবণ উইদাউট কনসেন্ট অপহরণ করেছিল সীতাকে, জটায়ু প্রাণ দিয়ে শিভালরি বাঁচিয়েছিল। এই হচ্ছে শিভালরি। শিভালরি জিনিসটাকে শিখতে হবে। শিভালরি জিনিসটা আমরা ভুলে যাচ্ছি, কারণ শিভালরির জন্য চাই স্ট্রেংথ, চাই কনফিডেন্স, চাই এগিয়ে আসা, চাই ভ্যালু দেওয়া। তো এইখানেতে সেক্স এডুকেশনটা ভীষণ ভীষণভাবে জরুরি। নয়তো কি হচ্ছে, পাড়ায় পাড়ায় ইফ টিজিং হচ্ছে, এবং এই ব্যাড টাচ, গুড টাচ, ইফ টিজিং থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পদে, প্রত্যেকটা জায়গায় মহিলা বা মহিলার বডি, পুরুষ বা পুরুষের বডি একটা মিস্ট্রি। আর এই মিস্ট্রির জন্যই কি হচ্ছে, লোকেরা আরো বেশি এই ব্যাপারগুলোতে জড়িয়ে পড়ছে, এই পারভার্সনসগুলোতে জড়িয়ে পড়ছে, কুকুর ছাগল ভেড়া যা পাচ্ছে জড়িয়ে পড়ছে, ঠিক আছে। এই এই জায়গাটাতে সেক্সুয়াল এডুকেশনটা এবং খুলে কথা বলাটা আমার মনে হয় খুব 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 জরুরি, খুব জরুরি। এটা আমার পার্সোনাল ফিলিং। নেক্সট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ল্যাক অফ এমপ্যাথি। প্রথম জিনিসটা যেটা দেখবো, অ্যাগ্রেশন, ভায়োলেন্স, ল্যাক অফ এমপ্যাথি। এমপ্যাথি কথাটার মানে হচ্ছে যে সামনের লোকটা কি ফিল করছে সেটা বুঝতে না পারা, তাকে ফিল করতে না পারা, তার দুঃখ, তার চোখের জল, তার কান্না, তার আনন্দ, তার হাসি,
তার ইচ্ছে, তার অনিচ্ছে, তার কনসেন্ট, সেগুলোকে ফিল না করা বা বুঝতে না পারা বা পাত্তা না দেওয়া বা তোয়াক্কা না করা, শুধু আমি 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 আমি, শুধু আমার 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 সুখ, আমার আনন্দ, আমার মজা, আমার এই যে স্যাক্রিফাইস, এই যে সামনের লোকটার জন্য কিছু করা, ভালো কিছু করা বা তার ফিলিংসটাকে ফিল করা, এই জিনিসটাকে বলা হয় এমপ্যাথি। সো এই এমপ্যাথি আস্তে আস্তে কিছু কিছু মানসিক রোগ আমাদের সমাজে বাড়ছে, যেখানে এই এমপ্যাথিটা জিরো ডাউন হয়ে যায়। তার সিমটমটাই তাই, এটা লোকটার কিছু করার নেই, এটা হচ্ছে সিমটম অফ দ্যাট টাইপ অফ ডিসঅর্ডার্স। যেরকম সাইকোপ্যাথস হ্যাভ জিরো এমপ্যাথি, সোশিওপ্যাথস জিরো এমপ্যাথি, নার্সিসিস্টিক পার্সোনালিটিস জিরো এমপ্যাথি, doesn't feel, absolutely does not have any feeling, কোনো ফিলিং থাকে না তাদের। ফলে তারা শুধু নিজেদের টুকুনি এবং নিজেদেরটা ভালো করে বোঝে, তাতে আপনি মরুন আপনি বাঁচুন, ডাজেন্ট ম্যাটার। তো এই যে সাইকোপ্যাথিক টেন্ডেন্সি, এই যে শুধু নিজেকে নিয়ে চিন্তা করা বা এই যে শুধু নিজেকে নিয়ে ভাবনা করা বা এই যে শুধু নিজের আখেরটা গোছানো এবং এই যে শুধু অন্য কাউকে, অন্য কারুর ফিলিংস বা অন্য কারুর জন্য কোনো কিছু না করা বা কোনোদিন কোনো ব্যাপারে রিপেন্ট না করা, এগুলো সব এই ধরনের টেন্ডেন্সিকে বোঝায়। এগুলো সিমটম, যে কোনো রিপেন্টেশন নেই, সরি বললেও দিত, সরি বলেই পরেক্ষণে আবার সেই একই কাজ করছে। তো এইগুলো হচ্ছে এই মানসিক রোগগুলোর, পার্সোনালিটি ডিসঅর্ডার্সগুলোর একটা খুব ইম্পর্টেন্ট সিমটমস, যে এমপ্যাথি না থাকা, রিপেন্ট না করা। ঠিক আছে, তো এইরকম ধরনের লোকেরা সাধারণত এরকম ধরনের ভায়োলেন্ট কাজ করে থাকে, তাদের প্রবাবিলিটি বেশি থাকে করার। আচ্ছা আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি ইগো বুস্ট। নিজেদের ইগো বুস্ট করতে তারা সাধারণত এরম ধরনের কাজ করে থাকতে পারে। লো সেলফ এস্টিম, লো কনফিডেন্স, নিজেকে ভালো প্রমাণ করা নিজের কাছে করতে গিয়ে এই ধরনের ভয়ঙ্কর কাজ করে থাকে, ঘৃণ্য কাজ করে ফেলে। এরা পারভার্ট, এটা তাদের কাছে মনে হচ্ছে একটা বিশাল কাজ। ঠিক যেরকম ওই আপনার ওই টেররিস্টরা বোম ফাটিয়ে একটা ভালো কাজ বলে মনে করে, ইগো বুস্ট করে যে আমরা 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 ফাটিয়েছি, ইগো বুস্ট। ঠিক আছে, এইখানে ব্লাস্ট করেছি, একে মার্ডার করেছি, আমরা করেছি, আমরা আমরা সো তারা দায় স্বীকার করে এবং এটা এটা হচ্ছে ওদের ইগো বুস্ট। ঠিক আছে, এরা পারভার্ট, এরাও পারভার্ট। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো, যে এরা এই রেপগুলো করে ইগো বুস্ট করে নিজেদের। নির্ভয়া কাণ্ডে যখন এই রেপিস্টগুলোর ইন্টারভিউ নেওয়া হয়েছে, তখন তারা রিপেন্ট করেনি, তখন তারা বলেছে যে মেরে দিলেই ভালো হতো। তো এই ধরনের উইদাউট জিরো রিপেন্টেশনের যারা থাকেন, বুঝতে পারছি আমি, তাদের ভেতরে কোনো অনুতাপ, অনুশোচনা, মনুষ্যত্ব বলে কিছু থাকে না। নিজেদের ইগো বুস্ট করার জন্য তারা এরকম ধরনের পাপ কাজ করেন। এই ইগো বুস্টটা কোথা থেকে হচ্ছে এবং কেন? এই যে হস্টিলিটি বা টক্সিক ম্যাসকুলিনিটি দেখিয়ে তারা নিজেদের ইগোকে বুস্ট করছে। এবার যদি আপনি চলে যান, এখানে দেখবেন আমাদের মিডিয়ারও অনেকখানি হেল্প আছে এই ব্যাপারটাতে। যতগুলো মুভিজ দেখবেন, প্রত্যেকটা মুভিজে দেখানো হচ্ছে যে হিরো হিরোইনকে টিজ করছে, হিরোইন পছন্দ করছে না, আলটিমেটলি হিরো তার পেছনেতে পড়ে রয়েছে আদা জল খেয়ে এবং লাস্ট অফ অল গিয়ে হিরোইন মেনে যাচ্ছে। তারপরে হিন্দি গান হচ্ছে বা সাউথ ইন্ডিয়ান গান হচ্ছে, তারপরে মামলাটা সেট। তো এই যে একটা ভুলভাল জিনিস দেখানো হচ্ছে এবং এইটা যে বারবার দেখানো হচ্ছে এবং প্রতিটা সিনেমায় দেখানো হচ্ছে, মোস্ট অফ দেম, এতে কি হচ্ছে, এতে একটা মিথ্যে জিনিস, একটা মিথ্যে কথা বারবার চলতে চলতে আমাদের সাবকনশিয়াস মাইন্ডেতে একটা ইমপ্রিন্ট ফিক্স করে, একটা ছাপ ফেলে যে হয়তো এটাই নর্মাল কোর্স অফ অ্যাকশন, হয়তো এটাই যে কেটিএম বাইক করে মেয়েদের পেছনে গিয়ে আওয়াজ দেওয়া, টিটকিরি দেওয়া, টোন কাটা নর্মাল ব্যাপার, না করাটা একটা আনকুল ব্যাপার, করাটা কুল।
তো এইখানেতে মিডিয়ারও অনেক অনেক অবদান। মিডিয়ার সঙ্গে সঙ্গে এই যে অ্যাডভার্টাইজমেন্টস চলে, অ্যাডভার্টাইজমেন্টসে তো কিছু কিছু এরকম ধরনের অ্যাডভার্টাইজমেন্টস থাকে, ঠিক আছে। মোর ওভার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পর্নোগ্রাফিক অ্যাডিকশন। না, এই পর্নোগ্রাফিক অ্যাডিকশনটা কি জিনিস দেখুন, এই অ্যাডিকশনটা না স্টেজেস হয়। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, ফিফথ স্টেজ। তো যেটা লাস্ট স্টেজ, ফিফথ স্টেজ অফ পর্নোগ্রাফিক অ্যাডিকশন, তাও ভায়োলেন্ট পর্নোগ্রাফি। তো এই ভায়োলেন্ট পর্নোগ্রাফির ফিফথ স্টেজ অফ অ্যাডিকশনেতে আসে অ্যাক্টিং আউট সেক্সুয়ালি। মানে কি, ফার্স্ট স্টেজ আপনি ডিপেন্ডেন্স আসছে আপনার, বাট আপনি সেটাকে মানছেন না, ঠিক আছে, কিন্তু আপনি ডিপেন্ডেন্ট। ওকে, সেকেন্ড স্টেজ আসছে যেখানেতে আপনি অ্যাডিক্টেড, মানে আপনার চাই, না হলে আপনার অসুবিধা হচ্ছে। থার্ড স্টেজ কি হচ্ছে, পর্নোগ্রাফি একটা এসকেলেশন আসছে। এসকেলেশন মিনস হোয়াট, যে এইরকম ধরনের পর্নোগ্রাফি দেখে আমার ঠিক পছন্দ হচ্ছে না, আমার আর একটু হাই লেভেলের পর্নোগ্রাফি চাই, বা ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ থিংস। এটা হয়ে গেল আপনার থার্ড স্টেজ। ফোর্থ স্টেজ অফ পর্নোগ্রাফিক অ্যাডিকশন ইজ যেটাকে বলা ডিসেন্সিটাইজেশন। মানে আপনি মানে কিছু ফিল করছেন না আর কি, পর্নোগ্রাফি দেখছেন বাট ইউ আর নট ফিলিং এনিথিং। দিস ইজ দ্য ফোর্থ স্টেজ। অ্যান্ড এরপরেই আসে সেই ভয়াবহ স্টেজ, ফিফথ স্টেজ অফ পর্নোগ্রাফিক অ্যাডিকশন, যেখানে ইউ উইল বি অ্যাক্টিং আউট wherever it is possible। তো এই ফিফথ স্টেজটা খুব মারাত্মক স্টেজ, যেখানে তো আপনি অ্যাক্ট আউট করবেন। প্রবলেম কোথায়? প্রবলেম এই পর্নোগ্রাফিতে যা কিছু দেখায়, আমাদের এটা জেনে রাখতে হবে যে এইটা কিন্তু অ্যাকচুয়ালি প্যারালাল টু হলিউড ইন্ডাস্ট্রি। আমি যদি বোঝাতে পারি ঠিক করে, এই দিস ইজ আ মুভি, দিস ইজ আ মুভি, নট রিয়েলিটি। অ্যান্ড এই রিয়েলিটি যে নয়, এটা বোঝাটা খুব দরকারি, যে ওই ঘরটার মধ্যে 40 জন রয়েছে, কেউ বা সাউন্ড আর্টিস্ট, কেউ বা ক্যামেরাম্যান, কেউ বা ডিরেক্টর, কেউ বা প্রডিউসার, কেউ বা মেকআপ আর্টিস্ট, কেউ বা টেকনিশিয়ানস, আদার টেকনিশিয়ানস, লাইট টেকনিশিয়ানস। তো ওই ঘরটার মধ্যে শুধু দুজন নয়, ওই ঘরটার মধ্যে 40 জন রয়েছে। তো এই যে একটা মিথ্যে জিনিস আমরা দেখে যাচ্ছি এবং সেটাকে সত্যি বলে মনে করছি, তাই তো। তো এই এই জিনিসটা কিন্তু আমাদের মনের মধ্যে ঢুকছে এবং ঢুকে সেটা বসে যাচ্ছে যে এটাই নর্মাল, এটাই নর্মাল ওয়ে অফ অ্যাকশন। প্রত্যেকটা পর্নোগ্রাফি সিনেমার আগে একটা কনসেন্ট সাইন করানো হয়। দে আর আর্টিস্টস। তো এই আর্টিস্টসরা এটাকে পারফর্ম করে উইথ ক্যামেরা, উইথ লাইট, উইথ সাউন্ড, উইথ অ্যাকশন। অর্ধেক জিনিস ভিএফএক্স দিয়ে তৈরি হয়, অর্ধেক জিনিস কম্পিউটার্স দিয়ে বানানো হয়। বডি মর্ফ আমাদের ফোনেতেও আজকাল এসে গেছে, বডি মর্ফ করা, কোন জিনিসটাকে বড় করছে, কোন জিনিসটাকে ছোট করছে, অ্যাজ ইফ যেন মনে হচ্ছে আমি জড়িয়ে ধরে আছি, অথচ কেউ কোথাও নেই। তো এই যে একটা ফেক ওয়ার্ল্ড, এই যে একটা ইমাজিনারি ওয়ার্ল্ডকে আমরা রেগুলার বেসিসে কনজিউম করছি আমরা কনজিউম, যদিও ইলিগাল, কিন্তু আমরা সবাই করছি। এবং ফলে কি হচ্ছে, আমাদের মাথার মধ্যে সেট হচ্ছে যে দিস ইজ নর্মাল ভাই, দিস ইজ ক্যাজুয়াল ভাই। সো ফলে কি হচ্ছে, ওই মুরগিওয়ালার মতন অবস্থা হচ্ছে, মুরগির গলাটা কেটে আমরা ওই হাতের রক্তওয়ালা হাতে দিয়ে চা খাচ্ছি। আপনি বা আমি সেটা করতে পারবো না। তাদের কাছে ওটা ক্যাজুয়াল, তাদের কাছে ওটা নর্মাল ব্যাপার। দে ডোন্ট হ্যাভ এনি ফিলিংস লেফট, ডিসেন্সিটাইজড। তো দিস আর দ্য ফ্যাক্টরস, যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, সোশ্যাল ফ্যাক্টরস, অ্যাজ ওয়েল অ্যাজ আমি সাইকোলজিক্যাল ফ্যাক্টরস নিয়ে আলোচনা করলাম। হাউ টু গেট রিড অফ ইয়োর সেলফ, হাউ টু গেট রিড অফ দিস ব্যাড হ্যাবিটস, হাউ টু ডেভেলপ এমপ্যাথি, এইগুলো সমস্ত কটার একটা রাস্তা আছে। আমাদের অ্যাজ আ বাবা, অ্যাজ আ মা, আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু এডুকেট করতে হবে, ছেলে মেয়েদেরকে কিন্তু বসে কথা বলতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল বোঝাতে হবে। না হলে কিন্তু এই চরম ভয়ঙ্কর পরিস্থিতি, এর কোনো শেষ নেই।
আজকে অভয়ার পরে 1 সপ্তাহের মাথায় 7খানা আলাদা আলাদা রেপ ঘটে গেছে। অ্যান্ড দিস ইজ নট গোয়িং টু স্টপ। এটাকে স্টপ করতে গেলে আমাদের গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে হবে। নিজেদেরকে ঠিক করতে হবে যে ছেলে এটা চাইলো দিয়ে দিলাম, মেয়ে এটা চাইলো দিয়ে দিলাম। নো, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। ওদেরকে শিখতে হবে রিজেকশন কাকে বলে, দুঃখ কাকে বলে না পাওয়ার, ব্যথা কাকে বলে না পাওয়ার। অ্যান্ড সেটা যেন তাদের কাছে ইনবর্ন ইনস্টলড থাকে যে হ্যাঁ ঠিক আছে, রিজেকশন ফাইন, নো ইস্যুস, নো ইস্যুস। এই রিজেকশনটাকে হ্যান্ডেল করতে শিখতে হবে, তবেই গিয়ে আমাদের একটা বেটার সমাজ, এই রেপ কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আদারওয়াইজ আমার মনে হয় না আমরা পারবো বলে। যারা রেপিস্ট হন তারা কিন্তু নর্মাল মানুষ হন না, তারা আমার আপনার মতন নর্মালি চিন্তাও করেন না। এরা পারভার্টস হয়, এদের মানসিক বিকারগ্রস্ত হয়। তো এই মানসিক বিকারগ্রস্ত রুগীরা অ্যাকচুয়ালি নর্মাল সেজে আমাদের সবার মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। এদেরকে চেনা, এদেরকে বোঝা এবং এদেরকে বুঝে এদেরকে উচিত শাস্তি দেওয়া আমাদের দরকার। আর শুধু তাই নয়, আমরা একটা একটা এক্সাম্পলারি শাস্তি চাই, যেখানেতে বাজে কিছু করবার বা চিন্তা করার আগে মনের ভেতরে যেন ভয়টা থাকে যে কি জিনিস ঘটতে চলেছে তাদের জন্য। অনেক দেশ আছে তারা একদম প্রম্পট অ্যাকশন নেয়, অন দ্য স্পট অ্যাকশন নেয়। তো আমাদেরও সেরকম কিছু একটা নিয়ে আসতে হবে। আমরা অভয়ার বিচার চাই, আমরা জাস্টিস চাই, এবং এটাকে সবার জন্য, সমস্ত স্তরের মানুষের জন্য অ্যাপ্লিকেবল করতে হবে। থ্যাংক ইউ। আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাকে কমেন্টে জানান। থ্যাংক ইউ। লেটস রক টুগেদার।